আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। ধন্যবাদ মাসুদ ভাই এবং শুভেচ্ছা যে সমস্ত দর্শক শ্রোতাবৃন্দ আমাদের প্রোগ্রামটি দেখছেন, সকলকে আমার প্রাণঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা। আসলে মাসুদ ভাই, আমার মনে হয় এই সরকার হয়তো ফালাই দিতে পারে, ডাক্তার ইউনূসকে সরাই দিতে পারে, সেফ এক্সিট নিয়ে এসে তার মতো চলে গেল, এনএসএ খলিলুর রহমান রায়না নতুন করে বসাইতে পারে। কারণ হচ্ছে যে যেহেতু ইন্ডিয়ার সাথেও সম্পর্ক ভালো খলিলের, আমেরিকার সাথেও সম্পর্ক ভালো খলিলের, সুতরাং এই একটা জিনিস হইতে পারে, এইটার একটা সম্ভাবনা আমি দেখি। এই আমাদের খলিলুর রহমান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, এই পদটাও নতুন, উনি লোকটাও নতুন, তো ওনাকে বারবারই বিভিন্ন জায়গায় এই দিল্লিতে কথা বলতে হইলে ওনারে ডাকানো হয়। এর আগেও দুইবার আপনার কাতারে গিয়ে উনি বৈঠক করে এসেছেন। এইবারও যতটুকু জানি যে আজ থেকে 3 দিন আগে সম্ভবত উনি প্রথম কাতারে ছিলেন, কাতার থেকে পরে উনি দুবাই গেলেন, দুবাইতে ওখানে বৈঠকের পরে সরাসরি আমেরিকা গেলেন, যে আমেরিকা ডাকাইছে। এখানে কিছু ব্যাপার আছে, আসলে এটা বলতে পারবো না যে আপনার যে হ্যাঁ ইলেকশন ইনক্লুসিভ ইলেকশন করার জন্য বা আওয়ামী লীগের আইনা ইলেকশন করানোর জন্য আমেরিকা চাপ দিতেছে এই জন্য ডাকাইছে, এইটা আমার মনে হয় না। তবে আমার এখানে সন্দেহের তীর অন্য জায়গায়। সন্দেহের তীরটা আপনারা বলি, অলরেডি কিছু কিছু গুঞ্জন রটতেছে, যেমন জামাত 3 দিন আগে জামাত একটা কথা বলছে যে কোনো কারণে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে প্রয়োজনে তারা আওয়ামী লীগকে আইনা আবার বিএনপির বিরুদ্ধে আন্দোলন করবে। এটা জামাতের আমিরের বক্তব্য 3 দিন আগে। এর ভিতরে এনসিপির যোগদান, এটা আপনারা সবাই জানেন যে এনসিপি যোগ দিছে ইয়েতে, কোথায়, জামাতের সাথে। এদিকে ঢাকা 12 সম্ভবত 12 আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেখানে দাঁড়াইছে, এটা সম্ভবত 12, ওখানে বিএনপি কোনো প্রার্থী দেয় নাই। একসময় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কাইকোবাদের পেছনে লাগছিল, ওইখানে যে কুমিল্লাতে যেখানে ওর অরিজিনাল বাড়ি, ওইখানে টিকতে না পারে সম্ভবত 12তে আসছে, 12তে আবার বিএনপি কাউকে দেয় নাই, এবং প্রায় 4.5 কোটি টাকা অনুদান দিছে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় ঢাকা 12তে, মানে যেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দাঁড়াইতেছে এই আসনে। এটা কিন্তু বৈষম্য, আপনি নির্বাচনের আগে এতগুলো পয়সা দিবেন, এটা বৈষম্য একরকম। এখন কিছু কিছু শোনা যাচ্ছে যে না, ডাক্তার ইউনূস হতে ইলেকশন হবে, ভোটও হবে, তবে জিতাই দিবে সম্ভবত জামাত এনসিপির লোকজনগুলারে, যে এদেরই জিতাই দিয়ে এরাই সরকার গঠন করবে, এরাই মন্ত্রী হবে, এরাই এমপি হবে, বিএনপি কলাটারে ছুইলা দিছ কেন, এই অবস্থায় থেকে যেতারে, এই এক। আর দ্বিতীয়ত এমনও হইতে পারে যে যদি সবকিছু মানে যে আন্তর্জাতিকভাবে বলা হচ্ছে যে মানে ইয়ে নাই, ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না বা এই হচ্ছে না, এই ডাক্তার ইউনূসের নিয়ে সমস্যা, আবার যেহেতু চায়না থেকে অস্ত্র কিনা, যেটা আপনার গতকালকের প্রোগ্রামও বলছিলাম আমরা যে এই চায়না থেকে যে বিমান, যুদ্ধ বিমান কেনার প্রস্তাব, এইটা কিন্তু আবার ইয়ে ভালো চোখে দেখছে না কে, আমেরিকা। এখন আপনারা হয়তো বলতে পারেন ভাই এটা চায়না থেকে কিনতেছে, পাকিস্তান থেকে কিনতেছে, হ্যাঁ কথা ঠিক আছে, পাকিস্তান থেকে কিনতেছে, কিন্তু টোটাল প্রযুক্তি সবকিছু কিন্তু চায়না। তার মানে আপনার পাকিস্তান থেকে কিনলেও চায়না হইয়া পাকিস্তানে আসতে হবে, চায়না থেকে আবার পাকিস্তান আনবে, তাহলে লাভটাও যাইতেছে কিন্তু চায়নার কাঁধে। তো এগুলা নিয়ে আসলে একটা টেনশন আছে, যার কারণে আপনি দেখেন গত 1.5 মাস ধরে ডাক্তার ইউনূস সম্বন্ধে কোনো কথাবার্তা নাই, সব জায়গায় এই আমাদের এনএসএ খলিল। এখন আবার একটা জিনিস খেয়াল করেন, এ আমাদের ন্যাশনাল এনএসএ খলিল, ওনার সাথে ভারতের সম্পর্ক খুব ভালো, জয়শঙ্কর, নরেন্দ্র মোদী সবাই ওনাকে ভালোভাবেই জানে, খুব ভালো। আবার ওনার সাথে আমেরিকার সম্পর্ক ভালো। এখন আমার কাছে যেটা সন্দেহ কি জানেন, যদি ইনকেস কোনো উল্টাপাল্টা হয়, কারণ এর আগেও দেখছি আমরা একটা সরকার ক্ষমতায় আছে কিন্তু ওই সরকার সরে যায় অন্য সরকার এসে তত্ত্বাবধায়ক করছে, সেরকম হইলে কোনো আমেরিকার ইন্টারেস্ট এই খলিলকেই তত্ত্বাবধায়কের প্রধান কইরা কিছু একটা করার কিনা, কিন্তু আপনি এই জিনিসটা চিন্তা করেন। কারণ হচ্ছে কি জানেন, বন্দর দিয়ে দেওয়া হয়েছে, ডাক্তার ইউনূস সাহেব এখন ওই যে পিটার ডি হাসের কাছ থেকে ইয়ে কিনতেছে, কি এই গ্যাস সিলিন্ডার কিনতেছে, এলপিজি। আবার আজকে যেটা আপনার ইয়েতে আমরা বিভিন্ন পত্রিকার কাটিং এ দেখলাম, সেটা হচ্ছে যে আপনার কাছে আছে কিনা আমি জানি না, এই কালের কণ্ঠের একটা ইয়ে, যে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ উত্তোলনের সব ক্রয় প্রক্রিয়া স্বচ্ছ হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র কেন বলবে? বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ উত্তোলনের প্রক্রিয়া স্বচ্ছ না অস্বচ্ছ সেটা তো বাংলাদেশের জনগণ বলবে।
সরকার বলবে। চুক্তি তো নির্বাচিত সরকার করতে পারে। তুমি আইনে একটা পুতুল সরকার বসাই দিয়ে সব নিয়ে যাবে, এরকম তো হয় না। আবার তুমি কেন আগ বাড়াইয়া বলতে হবে? তো সবকিছু মিলে আমার যেটা সন্দেহ হইতেছে যে এমনও হইতে পারে, দেখেন এটা কিন্তু 100% ক্লিয়ার না, বা কেউ কালকে আমারও বললেন না যে ভাই আপনার কথা তো মিললো না। না, আমার সন্দেহ, আমার চিন্তা যে আমার মনে হয় এই সরকার হয়তো ফালাই দিতে পারে, ডাক্তার ইউনূসকে সরাই দিতে পারে, সেফ এক্সিট নিয়ে এসে তার মতো চলে গেল, এনএসএ খলিলুর রহমান রায়না নতুন করে বসাইতে পারে। কারণ হচ্ছে যে যেহেতু ইন্ডিয়ার সাথেও সম্পর্ক ভালো খলিলের, আমেরিকার সাথেও সম্পর্ক ভালো খলিলের, সুতরাং এই একটা জিনিস হইতে পারে। এইটার একটা সম্ভাবনা আমি দেখি। ভোট না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, ভোটটা না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কেন? তার কারণ হচ্ছে আপনি দেখেন ভোটের আগ থেকে শুরু হয়েছে, ওই তফসিল ঘোষণার পরদিন চিটাঙে মরলো, এরপরে চিটাঙে আরো 6 জন মারা গেল, এরপরে ঢাকাতে হাদিকে মাইরা ফেলাইলো, গত 2 দিন আগে বিএনপির স্বেচ্ছাসেবক দলের আরেক নেতাকে মেরে ফেলা হইলো। পরিস্থিতি কিন্তু খারাপ করে রাখছে। ওইদিকে আবার এই যে খেলার রাজনীতি নিয়ে ইন্ডিয়ার সাথে সম্পর্ক আরো উতরে গেল। এবং আপনার সবচেয়ে একটা জিনিস কি জানেন, চালের উপর চাল হইতে পারে। আমরা সবসময় সবকিছু সোজা পথে না ভাবে একটু টেরা পথে ভাবেন না। মুস্তাফিজকে ভারতীয় একটা রাজ্যের একটা দলে ওকে নিছে, প্লেয়ার হিসেবে নিল, জাস্ট এইভাবে চিন্তা, প্লেয়ার হিসেবে নিল। নেওয়ার পরে 4 দিন পরে ঠিক আছে ওই রাজ্যের লোকজন খেপে গেল, সরকারও বললো যে ভাই ভেজালের দরকার নেই, তোমরা এরা বাইর করে দাও। ঠিক আছে না, বের করে দিলাম আমরা। এতে আমার দেশের সাথে কি শত্রুতা হইল? এক মুস্তাফিজ তো বাংলাদেশ না। আপনি একটা জিনিস এখন অনেকে হয়তো তর্কে আসতেন, এবার একটা জিনিস দেখেন, ইউরোপিয়ান ক্লাবে ফুটবল খেলা হয় না? এই যে মেসি রোনালদো এগুলো ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলতেছে না, বড় বড় ক্লাবে। ওরা কিন্তু ক্লাবে পয়সার জন্য কিন্তু ওরা হাত পা সব ছাইড়া দেয়, ভাঙ্গা চুরা সব নষ্ট হয়, কিন্তু এই বড় বড় প্লেয়ার গুলোর এইসব ক্লাব ফুটবল খেলতে যায়। ওয়ার্ল্ড কাপে যখন খেলতে তখন কিন্তু তাদের খেয়াল করেন, তারা পা বাঁচাইয়া খেলে, শরীর বাঁচাইয়া খেলে, একটু বাতাস লাগলে পইরা জায়গা। তো এই যে ইউরোপিয়ান ক্লাবে যখন খেলে, ওরা তো ইউরোপিয়ান ক্লাবে খেলে, ধর চেলসি আছে, অমুক আছে, তমুক আছে, এইসব ক্লাবের নাম হয়, দেশের কি কোনো লাভ হয়? রোনালদো যদি ইউরোপিয়ান কাপ জিতায় দেয়, ইউরোপের কোন একটা ক্লাবে খেলে ইউরোপিয়ান কাপ জিতায় দেয়, এতে কি ব্রাজিলের কোনো লাভ আছে বা আর্জেন্টিনার লাভ আছে? তা তো লাভ নেই। ওইটা এই দেশের ইউরোপিয়ান কাপের লাভ আছে। তো তেমনি এরা যাইয়া মুস্তাফিজ যদি ইন্ডিয়ার কোন একটা ক্লাবে খেলা, যদি ইন্ডিয়ার এই ক্লাব ধরেন কলকাতা নাইট রাইডার্সকে জিতাই দিল, বাংলাদেশের কি আসলো আর গেল? বাংলাদেশের তো কোনো লাভ নেই। আমার কি মনে হচ্ছে জানেন, যে এইটা ইন্ডিয়ার একটা টেকনিকও তো হইতে পারে, যে বাবা আসলে একটু চুলকাই তোমাদেরকে, আইনা বাইর করে দিল, ইন্ডিয়া একটা টোপ দিল, যে দেখি কি হয়। পাট করে ওনারা বলে কি আমরা রাষ্ট্রীয় সম্মান মাথা নত করবো না, আমরা টি-20 ম্যাচে যাব না। এইবার বুঝেন আপনি ভাই, টি-20 ম্যাচে আপনি গেলেন না বা খেলা বন্ধ করে দিলেন, আপনি যাবেন না, শ্রীলঙ্কাতে না দিলে যাবেন না, তো না গেলে লাভ কার ক্ষতিকার? এখন লাভের কতটা আগে আসি দেখেন, আমাদের দেশ থেকে যদি 10 জন, টোটাল 10 জন ধরলাম, একটা হিসাব করে 10 জন লোক ইন্ডিয়াতে যাবে, তাহলে ইন্ডিয়াতে 10টা রুম লাগবে, 5 স্টার হোটেলের 10টা রুম। এরপরে 10 জনের জন্য ট্রান্সপোর্ট লাগবে, 10 জনের খানা খরচ আছে, 10 জনের আপনার ওই যে ইয়েতে যায় যে প্র্যাকটিস করবে এটার খরচ আছে, সব মিলিয়ে ধরো 10 জনের পিছনে আইসিসির ব্যয় হবে 50 লাখ টাকা। হিসাব বললাম আপনার 50 লাখ টাকা। এই 50 লাখ টাকাটা কিন্তু ডলারে যাবে, আর এই ডলারটা পাবে কে? ইন্ডিয়ার গভর্নমেন্টই তো পাবে। ইন্ডিয়া গভর্নমেন্ট 50 লাখ টাকা নিয়ে এরপরে বাকিটা যে হোটেলের বিল এত, অমুকের বিল এত, এগুলো দিব, এর ভিতরে ট্যাক্স ম্যাক্স কাটবে, তার লাভ কার? ইন্ডিয়ার। ওই টাকা তো অলরেডি পেইড, আইসিসি তো ওই টাকা দিয়ে দিছে, ইন্ডিয়ার যা লাভ ইন্ডিয়া তো পকেটে ঢুকছে। এখন তুমি বাংলাদেশ আসলেও কি আর না আইলেও কি, তুমি আসলে আর না আসলে তো কোনো ব্যাপার না। তুমি নেপালের লগে একটা খেলা আছে, সেই দিন কি হবে? এমন হইতে পারে যে নেপাল তোমরা হারাইও দিতে পারে, কারণ আফগানিস্তানের সাথে জিতো না বাংলাদেশ। এখন আমরা আইসিসিতে গেলে আমরা যে টাকাটা পাইতাম সেই টাকাটা থেকে আমরা লস। আইসিসিতে আমরা গেলে আমরা একটা টাকা পাইতো না বাংলাদেশ সরকার, সেই টাকাটা এখন পাইবো না, তার মানে লস হয়ে গেল। এরপর আপনি এখন দেখেন আপনার সম্ভবত সাউথ আফ্রিকা, বর্ণবাদ নিয়ে সাউথ আফ্রিকার সাথে একটা খেলাধুলা বন্ধ ছিল অনেক বছর ধরে। এরপরে সাউথ আফ্রিকা প্রথম টেস্ট ক্রিকেট খেলতে আসে মানে 77 বা 78 এদিকে ইয়েতে ইন্ডিয়াতে, তারপর থেকে আবার সাউথ আফ্রিকা আসে। পাকিস্তানের সাথে আজকে কত বছর ইন্ডিয়ার পাকিস্তান খেলা হয় না, তো তাতে কি হয়েছে? লস তো পাকিস্তান ক্রিকেট টিমের হইতেছে। অস্ট্রেলিয়াও যায় না পাকিস্তানে, খেলে না, লস পাকিস্তানের। এখন দেখেন
কাহিনীগুলা, যেন আমরা এই যে আইসিসিতে টেস্ট ক্রিকেটের মর্যাদা পাই, ওই সময় দল ছিল 9টা, 9টার মধ্যে 6টা ভোট আমারে পাইতে হবে। এই জগমোহন ডালমিয়া ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এরপরে সম্ভবত আরো সাউথ আফ্রিকা, এরকম 6টা দেশকে রাতে দিনে ফোন কইরা সে ইয়ে করাইছিল, কি রাজি করাইছিল যে আমাদেরকে যাতে টেস্ট ক্রিকেটের মর্যাদা দেওয়ার জন্য ভোটটা দেয়। 6টা ভোট কিন্তু জগমোহন ডালমিয়ার একক কৃতিত্ব। হ্যাঁ, এর ভিতরে আমরা পাকিস্তানকে হারাইছিলাম 67 রানে, তারপরে সম্ভবত সাউথ আফ্রিকা না কার সাথে গেলে সেখানেও আমরা জিতছিলাম, 2টা খেলায় আমরা জিতছিলাম, এবং আমরা আইসিসি ট্রফি জিতে আবার ইয়েতে চলে গেছিলাম, ওয়ার্ল্ড কাপে গেছিলাম। কিন্তু তখনও এই নিয়ম ছিল না, আইসিসি ট্রফি খেলে ওয়ার্ল্ড কাপে গেলে আবার হারবেন, আপনার আবার আইসিসি খেলে আসতে হবে। কিন্তু সেই জায়গায় আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটের মর্যাদা সবকিছু দেওয়া হয়েছিল। জগমোহন ডালমিয়ার অবদান ছিল, অবদান এটা ভুলে গেলে কারো কিছু করার নাই, এটা হইতে পারে। এই কেন এত কথা বললাম যে এইটা কি যে ইন্ডিয়ার চাল না, সেটা কেমনে বুঝবেন যে ইন্ডিয়াই আপনাদের করাইছে যে ঠিক আছে আমরা বহুত তো খেলছেন, আমাদের গালাগালি তো করেন দিনে রাইতে, আপনার প্লেয়ার আমরা নিমু না, আইনা এরপরে নিমু না। এইটা নিয়ে বাংলাদেশ উত্তেজিত, ওরে শালা আমরা খেলতে যাব না, দেশের মান, কিসের দেশের মান সম্মান? ওই বেটা একজনের লগে কি আমার দেশের মান সম্মান যায় আসে ভাই? কিছু মুস্তাফিজের সাথে কি আমার দেশের মান সম্মান যায় আসে? একটা এলাকার টিম নিলেন না ভাই, আপনারা খেলেন না ঢাকা সিটি, রাজশাহী সিটি, যে বাংলাদেশে তো আছে না, বাংলাদেশে কি বিপিএল না আইপিএল কি আছে জানি একটা, এই টিমের কি কোনো দাম আছে? ওগুলার কোনো দাম আছে বাংলাদেশের ওইসব টিমের? ওইখানের ওই টিম কি জিতলে কি এরা কি ওয়ার্ল্ড কাপে চলে যাবে? তা তো যাবে। এই হচ্ছে যে কাহিনী। এখন দেখেন এগুলো এখন ইন্ডিয়ার সাথে কেন আসছে কথাটা, খলিলের ব্যাপারটা নিয়ে, যে ইন্ডিয়ার সাথে এইসব গন্ডগোল চলতেছে, কিন্তু খলিল উভয় পক্ষের পছন্দ, মনে রাখেন। আমেরিকা যা চায় বাংলাদেশ থেকে, সে আমেরিকান স্বার্থ রক্ষা করতে যেমন খলিল, আবার ইন্ডিয়ার সাথে যাতে কোনো গ্যাদারিং না হয়, কোনো কিছু না হয়, ইন্ডিয়ার সাথেও মোটামুটি লেভেল প্লেইং ফিল্ড চালায় যাচ্ছে খলিল। সুতরাং সন্দেহটা ওই জায়গায় যে নাকি দেখেন যে নেক্সট আপনার এই 1 মাসের ভেতরে নেক্সট তত্ত্বাবধায়ক প্রধান খলিল হয়ে আসে কিনা। কারণ এখন আর বলে না যে আপনি যাইয়া ওই ডাক্তার ইউনূসকে বুঝান, সরাসরি বলেন যে খলিল সাহেব আপনি এটা করেন। আপনি একটু সবাই একটু মিলাই দেখেন, একটু ভাইবা দেখেন। কথাটা আমার কাছে মনে হচ্ছে যে কি এইটা, যে ইলেকশন না হওয়ার সম্ভাবনা 99%, এবং হয়তো আমেরিকা যাই না গেছে যে ডাক্তার ইউনূস সাহেব পাকিস্তান আর তুরস্কের পাল্লায় পড়া জামাত এনসিপিরে জিতাইবে ইলেকশনে, যে জিতবে জিতুক, জামাত এনসিপিরে ডিক্লার দিবে, কারো কিছু করার। আসসালামু আলাইকুম দর্শক, হঠাৎ পর্দার দৃশ্যপটে দুটি নাম সারা দেশে পরিচিত মুখ, ওয়াকিবহাল মহল বা সচেতন মহল ছিলেন। একজন হচ্ছেন অর্থনীতিবিদ রেহমান সোবহান, আরেকজন হচ্ছেন মানবাধিকার কর্মী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল। দুজনেই খুব ক্লিন ইমেজের মানুষ, দুজনেই তাদের রাজনীতি না থাকলেও রাজনীতির সংশ্লিষ্টতা আছে। হঠাৎ করে এই দুটি নাম বেশ আলোচনা হচ্ছে। কেন আলোচনা হচ্ছে, কি কারণে আলোচনা হচ্ছে আমি জানি না, আমি একদমই জানি না, তবে আলোচনা হচ্ছে। নিশ্চয়ই সামনে জানবো, তখন আপনাদেরকে জানাবো। দর্শক, আমার এক সাংবাদিক কলিগ প্রশ্ন করেছেন যে খলিলুর রহমানকে ওয়াশিংটনে ডেকে নিয়ে কি বার্তা দিলেন সার্জিয়া গোর এবং পল কাপুর? নতুন কোন ধামাকা? সেটারই লেজ খুঁজতে খুঁজতে আমরা চেষ্টা করেছি জানার জন্য, এবং সেই জানার কিছুটা আংশিক ধারণা আপনাদেরকে দেওয়ার জন্য এই আলোচনা। সেটা পুরোপুরি 100% ডক্টর মোহাম্মদ ইউনূসের ফেভারে, সেটা মনে করার বোধহয় খুব একটা কারণ নেই। এই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে কি হবে না, এটা একটা অনেক বড় প্রশ্ন, এবং হওয়ার কথা না। বাংলাদেশে একটা বড় জনগোষ্ঠীকে বাদ দিয়ে কোনো কোনো দেশকে হয়তো খুশি করা যেতে পারে, কিন্তু সম্পূর্ণভাবে সারা বিশ্ব মহলে এটা সমাদৃত নির্বাচন হওয়ার কথা না, কোনোভাবেই কথা না। এবং আমি এখনো সন্দিহান এই নির্বাচনটা আদতে হবে কিনা। আমি অনেকবারই আপনাদেরকে বলছি, আমি অনেক কারণ তুলে ধরার চেষ্টা করেছি যে আমি এই কারণে সন্দিহান নির্বাচনটা আসলে হচ্ছে কিনা। আচ্ছা, রুটিন ওয়ার্ক বা বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের আমেরিকার ট্যুর কেন গোপন রাখা হয়েছিল? তারপর যখন মিডিয়া জেনে গেল, তারপর এখন প্রকাশ করা হচ্ছে। এখন এই রুটিন ওয়ার্কে যেগুলো জানা যাচ্ছে সেগুলো হচ্ছে যে ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনে প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রতি দৃঢ় সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার করেছে দেশটি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি
অ্যালিসন হুকার এই আশার কথা জানিয়েছেন। খলিলুর রহমান যুক্তরাষ্ট্র থেকে উল্লেখযোগ্য পরিমাণে কৃষি পণ্য আমদানি বাড়ানোর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি সাম্প্রতিক ভিসা বন্ডের প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ সহজীকরণের জন্য অনুরোধ জানান। কি না করেছে আমেরিকার জন্য, ওই বলে না ভারতকে নাকি সবুজার করে দিয়ে দিয়েছিল শেখ হাসিনা সরকার, আদতে সেটা তো কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, বরঞ্চ আমেরিকাকে উজাড় করে একেবারে নিমটো হয়ে সব দিয়ে দেওয়ার উপক্রম এই বর্তমান ডক্টর ইউনূস সরকারের সময়। আমেরিকার মানুষ এত দিয়ে দেওয়ার পরেও আমেরিকার মন পেল না বেচারা, এই ভিসা বন্ড চালু হয়েছে। সম্ভব হলে স্বল্পমেয়াদী ব্যবসায়িক B1 ভিসার ক্ষেত্রে বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা বন্ড থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি বিবেচনার আহ্বান জানান। মানে আপনি ভিসা চাইলে আপনাকে $15,000 দিতে হবে। $15,000 মানে প্রায় এখনকার মূল্যে 17-18 লাখ টাকা। খলিলুর রহমান গাজায় প্রস্তাবিত মোতায়েনযোগ্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হতে নীতিগতভাবে বাংলাদেশের আগ্রহের কথা জানান। অ্যালিসন হুকার বলেন, এই গুরুত্বপূর্ণ বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী। অ্যালিসন হুকার বিষয়টি স্বীকার করে বলেন, যুক্তরাষ্ট্র সরকার এই বিষয়ে ইতিবাচক বিবেচনা করবে। তিনি আরো উল্লেখ করেন, ভবিষ্যতে পর্যটকদের অতিরিক্ত সময় দেশটিতে থাকার হার উল্লেখযোগ্যভাবে কমে এলে যুক্তরাষ্ট্র ভিসা বন্ড সংক্রান্ত বর্তমান শর্তাবলী পুনর্বিবেচনা করতে পারে। এছাড়া তিনি অনিবন্ধিত বাংলাদেশিদের প্রত্যাবর্তনে বাংলাদেশের সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস উইং এর মিনিস্টার গোলাম মোর্তজা তিনি জানাচ্ছেন, স্থানীয় সময় অনুযায়ী 9 জানুয়ারি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ছাড়াও দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আলোচনা করেন। এছাড়া তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্র্যান্ট ক্রিস্টেনসনের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এই যে পল কাপুরের সঙ্গে বৈঠক, এই বৈঠকটার কিন্তু বিস্তারিত পত্রপত্রিকায় উঠে আসেনি। সবচেয়ে সিগনিফিক্যান্ট বৈঠকের মধ্যে একটা বৈঠক হচ্ছে পল কাপুর। তাহলে কি ধরে নেওয়া যায় যে পল কাপুরের সঙ্গে যা কথা হয়েছে সব মিষ্টিবাত না, কিছু তিতা আছে? আচ্ছা, ওয়াশিংটন বাংলাদেশ সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলোচনায় আসন্ন নির্বাচন, দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক, রোহিঙ্গা ইস্যু ও আঞ্চলিক প্রসঙ্গ এসেছে। মানে সাবজেক্টটা বলা হচ্ছে, কিন্তু নির্বাচন নিয়ে তার নিশ্চয়ই হ্যাঁ যান, সমস্ত সমর্থন দিচ্ছি, নির্বাচনটা যেভাবে আপনারা করতেছেন সেভাবেই আপনাদের মর্জি মতো করেন। আদতে কি পল কাপুর শুধু এসব কথা বলেছেন? অ্যালিসন হুকারের বক্তব্য জানিয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রতি সমর্থন অব্যাহত এবং ফেব্রুয়ারি থেকে অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা। ইন্টারেস্টিং হলো, বাংলাদেশের পত্রপত্রিকায় যে সংবাদগুলো দেওয়া হয় সেগুলোতে এই যে পল কাপুরের বৈঠক সেটা সম্পর্কে অত বেশি আসে না। পল কাপুরের সঙ্গে পৃথক বৈঠকে খলিলুর রহমান পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে ছিল বাংলাদেশের আসন্ন নির্বাচন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, রোহিঙ্গা সংকট, যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড, বাণিজ্য ও বিনিয়োগ এবং অন্যান্য আঞ্চলিক প্রসঙ্গ। এই শুধু সাবজেক্টগুলা ভাষা সাবজেক্টগুলা টাচ করে যায়। এই নিউজগুলো তো ওই প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা সাহেব দেন, অথবা বাংলাদেশের হাই কমিশনের সোর্সে এইটুক পর্যন্ত বের হয়। এর বাইরের খবর জানার জন্য আপনাকে চোখ রাখতে হবে ইন্টারন্যাশনাল মিডিয়া, এর বাইরের খবর জানার জন্য আপনাকে চোখ রাখতে হবে সোশ্যাল মিডিয়ায়, ব্লগারদের কাছে, সোশ্যাল মিডিয়ায় যারা আমরা কথা বলি তাদের কাছে। কারণ হচ্ছে সার্জিও গোল